বাংলাদেশের ব্যবসায়ীদের সামনে প্রশ্ন অনেক কিন্তু উত্তর কম। অর্থনীতির গতি ধীর, গ্যাস বিদ্যুতের সংকট, ব্যাংক ঋণের চাপ, পরের বোঝা সব মিলিয়ে দম নিতেই দিশেহারা উদ্যোক্তারা। 2026 সালের প্রথম প্রান্তে 17টি খাতে 232টি তালিকাভুক্ত কোম্পানির সম্মিলিত মুনাফা গত বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। এর মধ্যেই সামনে এলডিসি উত্তরণ আর বিদেশি বিনিয়োগকারীদের সাথে নতুন টক্করের অপেক্ষা। বাংলাদেশের ব্যবসায়ীরা কি সার্ভাইভ করতে পারবেন? সব জানতে আজকে দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ ফজলুল হককে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। ফজলুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজনে। আপনার আমার যখন আলোচনা হচ্ছে, এর আগে বিকেএমই এর আপনি নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন, পোশাক খাতে আপনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এফবিসিসিআই এর নতুন প্রশাসক হিসেবে এবার আপনি দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আমি সংগঠনের প্রসঙ্গে পরে আসবো, কিন্তু একটা প্রসঙ্গে আমি এই মুহূর্তে আসতে চাই। আমি একটা কথা বলছিলাম যে বাংলাদেশে ব্যবসায়ীদের আসলে দম নেয়ার কিছুটা অস্বস্তি হচ্ছে, কারণ অনেক ধরনের চ্যালেঞ্জ এই মুহূর্তে রয়েছে। আমি যদি জিডিপির প্রবৃদ্ধি বলি, আমাদেরকে অলরেডি আমাদের যারা বিদেশি সহযোগী ওয়ার্ল্ড ব্যাংকের মতো, তারা বলছেন যে আমাদের 4%-এর মতো এবার জিডিপির গ্রোথ হবে, এবং এর জন্য দুর্বল বেসরকারি বিনিয়োগের কথা বলা হচ্ছে, মূল্যস্ফীতির কথা বলা হচ্ছে, করের বোঝার কথা বলা হচ্ছে, ব্যাংকিং খাতের সংস্কারের কথা তো তারা দীর্ঘদিন ধরে বলছেন। এই মুহূর্তে যদি আপনাকে আমি বাংলাদেশের ইনভেস্টমেন্টের এনভায়রনমেন্টকে জাজ করতে বলি, আপনি কতটা সহায়ক পরিবেশ আছে বলে মনে করেন? আমি ধরেন সহায়ক পরিবেশটা খুব বেশি নাই। একটা হলো যে দ্যার ইজ এ পলিটিক্যাল স্টেবিলিটি। এটা আপনি যে কোনো দেশের বিনিয়োগের একটা বড় ধরনের পূর্ব শর্ত ধরতে পারেন। সেই জায়গাটা হয়তো এখন দ্যার ইজ নো কোশ্চেন, যেটা ইভেন ইন্টারিমের সময় একটা কোশ্চেন মার্ক ছিল, কি হবে একটা অনিশ্চয়তা ছিল। সো সেই প্রশ্নের উত্তরটা আপনি যদি ল অ্যান্ড অর্ডার বলেন, সেইটা ইন্টারিম গভর্নমেন্টের তুলনায় কিছুটা ইমপ্রুভ করেছে, বাট তারপরও এটা আমরা সবাই জানি যে এখানেও ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। এগুলো হলো খুব যেটা পজিটিভ দুটো দিক আমি বললাম যে পজিটিভ দুটো দিক এখন আছে, কিন্তু নেগেটিভ বলেন বা চ্যালেঞ্জিং যে জায়গাগুলো, সেগুলো আসলে বিনিয়োগকে একেবারে প্র্যাকটিক্যালি বাধাগ্রস্ত করছে। আপনি যে বিনিয়োগটা করবেন, প্রথমত বিনিয়োগ করার জন্য যে অর্থের প্রয়োজন, নর্মালি যে একটা বড় বিনিয়োগে ব্যাংকের একটা সহায়তা থাকে। এখন বেশিরভাগ ব্যাংকগুলোই এলোমেলো অবস্থায় আছে, এবং এই অবস্থায় তারা নতুন বিনিয়োগে বিনিয়োগ করে তাদের টাকা আটকে যাবে কিনা, হ্যাঁ, এটা এই একটা ভয় আছে। আবার অনেকের এখন টাকা দেওয়ার মতো নিজেদের সামর্থ্য নেই। তারা নিজেরাই কিভাবে নিজেদের অস্তিত্ব রক্ষা করবে, নিজেদের কিভাবে ঘুরে দাঁড়াবে, গ্রাহকদের টাকা কিভাবে ফেরত দেবে, সেটা নিয়ে তারা চিন্তা করছে। সো অল্প কিছু ব্যাংক ছাড়া পুরো ব্যাংক খাতটা কিন্তু একটা এলোমেলো অবস্থায় আছে। সো এইখান থেকে আপনি অর্থ সংগ্রহ করাটা একটু কঠিন। পুঁজিবাজার আগের চাইতে একটু ধরেন ওইখানে একটু উন্নতি হয়েছে। একটা বিশেষ করে পুঁজিবাজারের নেতৃত্বে যারা এসেছেন, তাদের উপরে যারা একটু খোঁজ খবর রাখেন, তাদের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, কোনো সন্দেহ নেই। এটা আমি খুব পুঁজিবাজার বিশেষজ্ঞ না, বাট আমি যারা ইন্টারেস্টেড তাদের কাছ থেকে শুনেছি, এখন যারা নেতৃত্বে এসেছেন তাদের উপর একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। সো এটার একটা সুফল হয়তো আমরা পাবো। এবং গতকালকেও একটা অনুষ্ঠানে মাননীয় অর্থমন্ত্রী বলছিলেন যে আমাদের অর্থায়নের জন্য আপনার পুঁজিবাজারের দিকে নজর দেওয়ার জন্য ব্যাংকের উপর নির্ভর না করে। কিন্তু বাংলাদেশের স্ট্রাকচারটা যদি ধরেন, একটা নতুন কোম্পানি বিনিয়োগের জন্য সেইখানে পুঁজিবাজার খুব বেশি উৎসাহজনক নাও হতে পারে। হ্যাঁ, আপনার প্রুভেন ট্র্যাক রেকর্ড থাকার পরে পুঁজিবাজার হয়তো আপনার জন্য আকর্ষণীয় হতে পারে। সো এই অর্থের ব্যাপারটা একটা জিনিস, কিন্তু সবচেয়ে যেটা বিনিয়োগের জন্য এখন বড় বাধা হিসেবে লোকজন মনে করছেন, বা এটা একদম প্র্যাকটিক্যালি ভিজিবল, সেটা হচ্ছে জ্বালানি সরবরাহ। কারণ আমরা বিনিয়োগ বলতে প্রথমে একটা শিল্প বিনিয়োগ বুঝি, এটাও একটা বলিনি। কারণ বিনিয়োগের আবার অনেক খাত আছে, যেই খাতে হয়তো জ্বালানিটা অত প্রয়োজন নেই। আমি সেই প্রসঙ্গে একটু পরে আসি। কিন্তু আমরা যদি এই শিল্প খাতকে যদি আলাদাভাবে চিহ্নিত করি, এবং বাংলাদেশের মতো দেশে শিল্প খাতে বিনিয়োগ করাটা অনেক বেশি দরকার, আমাদের শিল্পায়নে আরও অনেক ডেভেলপ করা দরকার। সেইখানে কিন্তু আমাদের এই যে বিনিয়োগের এই মুহূর্তের প্রধানতম বাধা হচ্ছে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা। কারণ যে কারখানাগুলো চালু আছে বাংলাদেশে, বা কারখানাগুলো আগে থেকে চালু ছিল, আমরা কিন্তু জ্বালানি সংকটে দীর্ঘদিন যাবৎ ভুগছি।
এটা নতুন কোনো সংকট না। আপনাকে আমি অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলছিলাম যে জ্বালানির ক্ষেত্রে স্বাভাবিকের দুইটা সংজ্ঞা আছে। একটা হলো স্বাভাবিক বলতে আমরা যেটা প্রত্যাশা করি, নিরবিচ্ছিন্ন সরবরাহ গ্যারান্টেড, এটা আমার কোনো চিন্তা করতে হবে না, উন্নত দেশগুলিতে যেমন থাকে। যে বিদ্যুৎ কখন যায় তারা হয়তো মনেও করতে পারবে না লাস্ট কবে বিদ্যুৎ গেছে বা গ্যাস ছিল না। তো সেটা হচ্ছে একেবারে প্রত্যাশিত স্বাভাবিক, যে আমরা যেটা এক্সপেক্ট করি। আমরা যারা পুরনো বিনিয়োগকারী আছি, যারা পুরনো কলকারখানার মালিক, তা আমরা ওই সিস্টেমে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু একজন যখন নতুন বিনিয়োগকারী আসবেন, উনি মানে ওনার বিনিয়োগের ক্যালকুলেশনটা কীভাবে করবেন? আমাদের তো এখন ফেরার কোনো রাস্তা নাই। মানে আপনি যেভাবেই বিদ্যুৎ দেন, গ্যাস দেন, আমাকে ওইভাবেই মানে সার্ভাইভ করার জন্য চেষ্টা করতে হবে। নতুন বিনিয়োগকারীর তো ওই অপশনটা আছে, সে বিনিয়োগই আসলো না। এখন যারা কলকারখানা আছে তাদের একটা মানে পয়েন্ট অফ নো রিটার্নে আছে, তাদের এখন কোনো ফেরার অবস্থা নাই। কিন্তু নতুন বিনিয়োগকারীর কিন্তু তার দরজা জানালা অনেকগুলো খোলা। তিনি হয়তো বিনিয়োগই করবেন না, অথবা ব্যাংকে অলস টাকা ফেলে রাখবেন, যেটি হোক, যার যার সুবিধা মতো সে সেটা করবেন। তো সামগ্রিক অবস্থাটা বিনিয়োগের জন্য, শিল্প কারখানায় বিনিয়োগের জন্য খুব বেশি মানে সহায়ক না। কিন্তু এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে বিনিয়োগের ক্ষেত্রে এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা অনিশ্চিত পরিস্থিতিতে আমাদের বোধহয় একটু বিনিয়োগের ব্যাপারটা, এই বিনিয়োগে উৎসাহিত করার ব্যাপারে, দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার ব্যাপারে নতুন কিছু ওয়ে বের করা দরকার, যেখানে আমাদের এই মুহূর্তেই খুব বড় ধরনের মানে জ্বালানির প্রয়োজন নাও হতে পারে, সেবা খাতে বিনিয়োগ হতে পারে, কৃষি খাতে বিনিয়োগ হতে পারে, বা ইনফ্রাস্ট্রাকচারে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আমরা যদি ওই গ্যাস বিদ্যুৎ মানে সাপ্লাই নিশ্চিত করার জায়গায় যে বিনিয়োগ, সেই বিনিয়োগ, অবকাঠামোর কিছু বিনিয়োগ, যেখানে আমাদের মানে জ্বালানির অত বেশি প্রয়োজন হবে না। জ্বালানি সব জায়গায় প্রয়োজন আছে, আপনি এখানে একটা অফিস নেবেন, সেই অফিসের লাইটটাও তো একটা জ্বালানির অংশ। বাট আমি যেটা বলতে চাচ্ছি, শিল্প কারখানার পরিবর্তে যদি আমরা সেবা এবং ওইগুলোকে আগামী 1-2 বছরের জন্য প্রাধান্য দেই, সেই খাতগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য, তাহলে হয়তো এই যে বিনিয়োগের যে একটা স্থবিরতা আছে বা একটা নিম্নগামিতা আছে, সেটা আমরা কিছুটা হলে কাটিয়ে উঠতে পারবো। পাশাপাশি আমাদের মনোযোগ দেওয়া দরকার যে এই বিনিয়োগের, যে শিল্প বিনিয়োগের যে প্রধানতম বাধা, এই জ্বালানি সরবরাহের উন্নতি কত দ্রুত করা যায়, এবং একটা পরিষ্কার রোডম্যাপ দেয়া যে আমাদের জ্বালানির এখন এই অবস্থা আছে, আগামী 3 মাসে এতটা উন্নত হবে, আগামী 6 মাসে এটা হবে, এবং যেটা আমাদের প্রত্যাশিত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহ আমাদের এতদিন লাগবে। তাহলে একজন বিনিয়োগকারীও কিন্তু অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারবেন। কারণ একজন বিনিয়োগকারীও আবার দেখেন, ওনার কিন্তু আজকে যদি বিনিয়োগ করে, কালকেই ওনার গ্যাস লাগবে না, ওনার গ্যাস লাগার পরিস্থিতি আসতেও ওনারও একটা সময় লাগবে, কিন্তু ওনার তো একটা নিশ্চয়তা লাগবে। তারপর উনি ওনার জায়গাটা শেষ করলেন, কিন্তু সরকারের মানে জ্বালানি সরবরাহের কথা ছিল, তারা করতে পারলেন না, তখন উনি কিন্তু একদম টোটালি স্টাক হবেন। এই রিস্ক বর্তমান বাস্তবতায় কোনো বিনিয়োগকারী আর নিতে চাইবে না। আমি একটু জুড়ে দিই, দুইজন নীতি নির্ধারক এবং বলেছেন যে এই পরিস্থিতি স্বাভাবিক হতে 1 থেকে 2 বছর লাগবে, এবং যে আরেকজন মন্ত্রী বলেছেন যে আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আর কিছু করার নেই। এরকম বাস্তবতায় ব্যবসায়ীরা আসলে কতটা রিল্যাক্স ফিল করছেন? কারণ আপনি বলছিলেন যে শিল্পে তো জ্বালানি ডেফিনেটলি বড় ফ্যাক্টর। কিছু কিছু কারখানা আছে, আমি নিজেও গিয়ে দেখেছি যে ওটা গ্যাস ছাড়া একেবারেই চলবে না, লোডশেডিংও একটা নিয়মিত বিরতিতে হতেই থাকে। তাহলে আপনারা যখন ফার্দার অর্ডারগুলো নেওয়ার কথা, আমরা দেখি যে অনেক অর্ডার ইন্ডিয়াতে চলে যাচ্ছে বা পার্শ্ববর্তী প্রতিযোগী দেশগুলোতে চলে যাচ্ছে, তখন আসলে আপনারা শিল্প বা রপ্তানি নিয়ে কতটা আশাবাদী হন? না, খুব বেশি আশাবাদী হওয়ার জায়গাটা নাই এখন, যদি আপনি আজকের বাস্তবতাটা ধরেন। কিন্তু মানে আপনি যে একজন মন্ত্রীর কথা বললেন যে দিন গোনা ছাড়া উপায় নেই, সেটা বোধহয় উনি এই যে টার্মিনালের যে প্রবলেম এবং সমুদ্র উত্তাল থাকার যে প্রবলেমটা, যেটা এই যে ভয়াবহ সংকটটা কাটিয়ে ওঠার জায়গাটা, সেটাকে মিন করেছেন। আর 2 বছরের যেটা, সেটা হয়তো আমাদের পরিস্থিতি আরেকটু উন্নতি হতে 2 বছর লাগবে। কিন্তু আমি যতটুকু বুঝি, আমি জ্বালানি বিশেষজ্ঞ না, কিন্তু যতটুকু বুঝি, আমাদের যে সেই প্রত্যাশিত নিরবিচ্ছিন্ন যে জায়গাটা, সেইখানে যেতে হয়তো আরও বেশি সময় লাগবে। তো এইখানে আপনার 2 রকম আছে, যারা বর্তমানে শিল্প কারখানা চালাচ্ছেন, তাদের তো রিল্যাক্স করতে পারে এক অর্থে, যে আমার আর কিছু করার নেই, হাত পা ছেড়ে দিয়ে আপনি আর মানে মসজিদে গিয়ে ঘুমায় রইলেন বা বাসায় গিয়ে ঘুমায় রইলেন, ওইটা একটা হইতে পারে। কিন্তু ওইটা করারও কোনো উপায় নেই। আমি জাস্ট ওইটা হয়তো কাগজ হলেও আমরা লিখতে পারি। সবাই তার মানে সর্বশেষ চেষ্টা করে কিভাবে সারভাইভ করা যায়। কিন্তু আপনি যখন জ্বালানি, আপনার গ্যাসের সঙ্গে আবার আমাদের মানে আমাদের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, এগুলো আবার খুবই
মানে হাইলি ডিপেন্ডেন্ট অন দ্য গ্যাস সাপ্লাই। সো আমাদের যখন গ্যাস সাপ্লাই কম হয় এবং আপনি গত 20 বছরে হয়তো গত 5 বছরে হয় না, কিন্তু তার আগে কিন্তু আমাদেরকে উৎসাহিত করা হয়েছে নিরবিচ্ছিন্ন গ্যাস, সস্তা গ্যাস, এইগুলোর কথা বলে মানে মানে শিল্প মালিক বা বিনিয়োগকারীদের শিল্প মালিক হবার জন্য উৎসাহিত করা হয়েছে। সো সেইখানে মানে আজকে তারা একটা বড় ধরনের সংকটজনক অবস্থায় আছেন। আর রিল্যাক্স করতে পারেন নতুন বিনিয়োগকারী, হয়তো রিল্যাক্স করতে পারেন যে যা ভাই এখন আর আমার আর বিনিয়োগ নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, আমি যেমন আছি এমনই থাকি, আমার টাকা ব্যাংকে আছে ব্যাংকে থাকুক, বা অন্য জায়গায় যদি আছে সেখানেই থাকুক। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের খুব ব্যস্ত সময় কাটলো, আমি গত কয়েকদিন দেখলাম, কারণ কয়েকটা দেশের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে আসলো এবং তারা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বললো। এটা একটা পার্সপেক্টিভ। সেকেন্ড পার্সপেক্টিভ হচ্ছে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে বেশ কয়েকটা দেশের সাথে, বিশেষ করে ইউরোপের একটা বড় আগ্রহের জায়গা আমরা দেখতে পাচ্ছি, তারা গ্রিন সিগন্যাল দিয়েছে, ওই নেগোসিয়েশন হয়তো সামনে শুরু হবে, আরও কয়েকটা আলোচনা চলছে এই মুহূর্তে। নতুন যে বিনিয়োগকারীরা আসছে বিভিন্ন দেশের, তাদেরকে আসলে আপনারা এই মুহূর্তে কি বার্তা দিচ্ছেন, কোথায় ইনভেস্ট করতে বলছেন? মানে আপনি নিজেই বলছেন যে ইনভেস্টমেন্টের সহায়ক পরিবেশ এখনো দেখতে সময় লাগবে, কিন্তু তারপরে যারা আসছেন তাদেরকে কোন জায়গাগুলোতে আসলে এনকারেজ করা উচিত বলে আপনি মনে করেন? যখন নেগোসিয়েশন বা আলোচনাগুলো হচ্ছে, তারা কি বলছে আমাদেরকে? না ধরেন এখন বিনিয়োগকারীদের ভিতরে একটা যুক্তরাষ্ট্রে একটা বিনিয়োগকারী দল গত সপ্তাহে ঘুরে গেছে। আনফর্চুনেটলি তাদের সঙ্গে আমাদের লোকাল বিনিয়োগকারীদের বৈঠক হয়েছে এরকম কোনো তথ্য আমার কাছে জানা নেই। এটা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং ওইখানে তাদেরকে কী প্রস্তাব দেওয়া হচ্ছে সেটা আমি জানি না। আর পাশাপাশি চীনের একটা ছোট্ট বাণিজ্য প্রতিনিধি দল আজকে বিকালেই আমার সঙ্গে দেখা করার কথা আছে। আরেকটা প্রতিনিধি দল ভারতের কনফেডারেশন অফ মানে ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়ার ব্যবসায়ীদের ইন্ডিয়ার শীর্ষ ব্যবসায়ীদের, সংগঠন, হ্যাঁ, হ্যাঁ। সিআইআই, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ। জি। সো তো এখন এই যে তারা নিশ্চয়ই যেহেতু ইন্ডাস্ট্রিজ মালিকেরা তারা এখানে আসছেন, তারা এখানে দুইটা কারণে আসতে পারেন। তাদের পণ্য বিক্রির সম্ভাবনা যাচাইয়ের জন্য আসতে পারেন, বা আমাদের সঙ্গে যেহেতু এখন পর্যন্ত মিটিংটা হয় নাই, সো তাদের এজেন্ডা আমরা ঠিক জানি না। তারা হয়তো বিনিয়োগের সম্ভাবনা আমাদের সঙ্গে আলাপ করবেন। আমাদের সঙ্গে আলাপ করলে এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট টু গাইড দেম যে আমরা তারা এখন কোন জায়গায় বিনিয়োগ করতে পারেন। কারণ এটা আমরা যারা মানে শিল্প কারখানার সঙ্গে জড়িত, আমাদের কিন্তু বিনিয়োগ বলতে প্রথমে শিল্প কারখানার বিনিয়োগের কথাই আসে, যে ওইখানে বিনিয়োগ করেন। কিন্তু ওইখানে বিনিয়োগ করার কথা বলবো পরের প্রশ্নে, তো আমি আটকে যাব যে তোমার মানে সাপ্লাই, মানে এনার্জি সাপ্লাইয়ের কী অবস্থা, যদি এটা হয় তখন আমরা আটকে যাব। সো এখানে যারা বিনিয়োগ বোর্ড আছেন বা অন্যান্য যারা আছেন, তারা আদার দেন শিল্প কারখানা কোন কোন জায়গায় বিনিয়োগ করা যায় সেটা পসিবিলিটি কি সেটা তারা দেখতে পারেন। এবং বাংলাদেশে যে একটা পজিটিভ দিক হচ্ছে যে বিভিন্ন দেশের প্রতিনিধি দল আসছে, যুক্তরাষ্ট্র থেকে আসছে, আপনার চীন থেকে আসছে, ভারত থেকে আসছে। তো এই যে এটার একটা ভালো দিক হচ্ছে যে এভরিবডি আন্ডারস্ট্যান্ড দ্যার ইজ এ পটেনশিয়াল ইন বাংলাদেশ। সম্ভাবনা আছে দুইটা কারণে। বাংলাদেশে একটা মানে একটা বেশ বড় জনসংখ্যার দেশ। এখানের একটা মিডল ক্লাস, যেটা গ্রোয়িং মিডল ক্লাস, যাদের এক্সপেন্ডিচার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, দে আর কনজিউমিং লট অফ থিংস, দে আর স্পেন্ডিং লট অফ মানি। এই বিহেভিয়ার প্যাটার্ন যেটা ইন্ডিয়াতে ছিল গত 2 দশকে আমরা লক্ষ্য করেছি, সেই প্যাটার্নটা এখন বাংলাদেশে আছে। সো এরকম একটা জনবহুল উন্নতিশীল ইকোনমির প্রতি সারা বিশ্বের ইনভেস্টমেন্ট তারা আকৃষ্ট হবেন, সেটি স্বাভাবিক। এখন হচ্ছে আমরা তাদেরকে কতটুকু ফ্যাসিলিটেট করতে পারবো, সেটা হচ্ছে বড় চ্যালেঞ্জের জায়গা। যে আমাদের আর শুধু জ্বালানি সরবরাহটাই তো একটা বড়, পাশাপাশি বিনিয়োগকারীদের যে আরেকটা যেটা প্রশ্ন থাকে, আমাদের এখানে ব্যবসা করতে গেলে যে সমস্ত প্রতিবন্ধকতা, আমলাতান্ত্রিক জটিলতা, অনিয়ম, এইগুলো থেকে তাদেরকে রেহাই দেওয়া, সেই ব্যাপারটা মানে নিশ্চয়তা দিতে হবে। এবং সরকারের যারা সংশ্লিষ্ট মহল আছেন তাদেরকে এক ধরনের মানে আমার মনে হয় যে নিশ্চয়তা দিতে হবে যে এই পরিস্থিতির মানে আগামী দিনগুলিতে ড্রামাটিক উন্নতি হবে। কারণ আমরা এই সরকারে দেখেছি তারা মানে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এইগুলো ডিরেগুলেশন, এই ব্যাপারগুলিতে তারা খুব সিরিয়াসলি নিয়েছেন। এবং গতকালকে অর্থমন্ত্রী একটা অনুষ্ঠানে বলছিলেন তারা এই ব্যাপারে এই শুধু কথার কথা না, এটাকে মনিটর করার জন্য টাস্ক ফোর্স করছেন। কোনো কমপ্লেন পেলে তার মানে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক বা দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা এটা শুধু বলার জন্য বলেন না, দে রিয়েলি মিন ইট যে এখানে ইমপ্রুভমেন্টটা হোক। একটা ছোট্ট প্রশ্ন করে তারপর একটা বিরতি নেব। সেটা হচ্ছে বাংলাদেশের রেভিনিউ ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের অবজারভেশন দীর্ঘদিনের। করের
চাপ বলি, প্রশাসনিক জটিলতা, কর প্রশাসনের জটিলতা বলি, বা তাদের সাথে ব্যবসায়ীদের আন্ডারস্ট্যান্ডিং এর এক ধরনের অভাব দীর্ঘত সময় ধরে আছে, এটি একটা যেমন ফ্যাক্টর। এটাও এনবিআর বিভিন্ন সময় স্বীকার করেছে যে তাদের কিছু সার্টেন পলিসি এবং ল অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য ব্যবসা বান্ধব নয়। রেভিনিউ জেনারেশন নিয়ে আসলে আর কি করার আছে আমাদের? আর কবে ব্যবসায়ীদের সাথে রাজস্ব ব্যবস্থাপকদের দূরত্ব কমবে? মানে এটা হচ্ছে যে প্রথমত আইনগুলি সংস্কার করা দরকার যেখানে যেখানে প্রয়োজন, এবং তার চেয়ে বেশি দরকার হলো মন মানসিকতার সংস্কার। যারা এই রাজস্ব সংগ্রহে আছেন এবং রাজস্ব নীতিমালা তৈরি করছেন, তাদের তাদের সঙ্গে ব্যবসায়ীদের একটা ভীতির সম্পর্ক তৈরি আছে, আস্থাহীনতার সম্পর্ক তৈরি হয়ে আছে অ্যাজ অফ নাও, এবং এটাকে দূর করতে হবে। এবং যেহেতু তারা রেগুলেটর, হ্যাঁ, উদ্যোগটা তাদেরই নিতে হবে যে একজন রেগুলেটরের কাছে যেতে যেন আমার ভয় না লাগে, আমার কাজটা একদিনে হওয়ার কথা একদিনেই যাতে হয়, সেই কাজটা যাতে 7 দিন না লাগে, হ্যাঁ, 15 দিন না লাগে। আপনি যখন ডিলে করবেন তখনই আমার ভিতরে সন্দেহ জাগবে আপনি ডিলে করছেন, তাহলে অন্য কোনো কাহিনী আছে কিনা এখানে। সো এই যে জায়গাগুলো, এই প্র্যাকটিসগুলো মানে পরিবর্তন না হলে সামগ্রিক অবস্থার পরিবর্তন হবে না। আর ব্যবসায়ীরা সবাই ভালো, আমি সেই দাবিও করছি না, কিন্তু ব্যবসায়ী যদি খারাপ ব্যবসায়ী থাকে, তাকে সুযোগ না দেওয়ার দায়িত্বটা কিন্তু আমলাতন্ত্রের। হ্যাঁ, সো যেহেতু তারা রেগুলেটর অ্যান্ড দে আর কালেক্টর, সো দায়িত্বটা তাদের উপর অনেক বেশি বর্তায়। এবং এইখানে একটা আমরা যেটা হয়, তারা যদি আমাদেরকে ওই মেসেজ আশ্বস্ত করতে পারে। আমি একটা উদাহরণ অনেক জায়গায় দিয়েছি, আপনি একসময় কর মেলা হতো, আপনার খেয়াল আছে যে ওই আয়কর মেলা হতো, এবং আপনি নিশ্চয়ই তখন লক্ষ্য করেছেন যে লোকজন মানে লাইনে দাঁড়িয়ে, রোদ্রে দাঁড়িয়ে, মানে লাইনে দাঁড়িয়ে তারা কর দিচ্ছেন, কারণ তারা অ্যাসিউরড ছিলেন যে ওইখানে কর দিতে গেলে, যেহেতু এটা সবাই মনিটর করছে, ওইখানে তাদেরকে কোনো রকম হয়রানি হতে হবে না। তাহলে মানে আমার একটা খুব সাধারণ প্রশ্ন তখন থেকে আমি করি যে যেই লোকটা রোদে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে তার কর পরিশোধ করবার জন্য উনি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছেন ওই কর মেলার সময়, কিন্তু সেই লোকটাই আপনি কর অফিসের এসি রুমে গিয়ে কর দিতে উনি খুব আগ্রহ বোধ করেন না। এই প্রশ্ন উত্তরটা কিন্তু আপনাকে খুঁজতে হবে। বলেছিলাম এফবিসিসিআই নিয়ে প্রশ্নটা করব। অনেক দিন ধরে বোধহয় ভাইব্রেন্ট এফবিসিসিআই, আমি একজন ব্যবসা অর্থনীতি সাংবাদিক হয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি দেখি না। এর বেশ কিছু কারণ আছে। একটা সময় যখন আমরা দেখেছি যে এফবিসিসিআই বিভিন্ন ধরনের পলিসি মেকিংয়ে গভর্নমেন্টকে সহায়তাও করেছে, আবার অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের সাথে তাদের নেগোসিয়েশনও হয়েছে। কিন্তু পরবর্তীতে একটা ট্রেন্ড দেখা গেল যে এফবিসিসিআই বা ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃত্বে এক ধরনের রাজনীতিকরণ করা হয়েছে, সেটাও রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার হয়েছে। এখন যখন আপনি এফবিসিসিআইতে আসলেন, বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনের সাথে আপনার নিশ্চয়ই কথা হচ্ছে, কতটা পরিবর্তনের আভাস দেখতে পাচ্ছেন? আপনি কতটা পরিবর্তন আনতে চান, কনসিডারিং দ্য ফ্যাক্ট একটা ইলেকশন সবাই এক্সপেক্ট করছে, এবং এই ব্যবসায়ীদের সংগঠন যেন আর পলিটিসাইজড না হয় সেটার একটা নিশ্চয়তাও অন্যরা চাচ্ছে। কি ব্যবস্থা নেবেন? ধন্যবাদ। এখানে আমার ব্যবস্থা নেওয়ার খুব বেশি মানে অবকাশ নেই, মানে in respective of the politicization of the মানে বিজনেস কমিউনিটিজ অর বিজনেস অর্গানাইজেশন। রাজনীতিকরণের দুইটা পার্ট, রাজনৈতিক দল এবং যিনি মানে ওই রাজনীতিকরণে অংশ নিচ্ছেন। ওইখানে কিন্তু প্রশাসকের খুব বেশি কিছু করণীয় নাই, এবং প্রশাসকের ভূমিকাটাও খুবই সীমিত, আইন দ্বারা খুবই সীমিত। এবং আপনি একটা কারেক্টলি বলেছেন যে আমাদের একটা ভাইব্রেন্ট এফবিসিসিআই নিয়ে একটা মানে অভাবের কথা এই গত 2 সপ্তাহে আমি মানে আপামর যেই ব্যবসায়ী নেতা বা সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করেছি, তাদের কাছ থেকে এটা আমি পেয়েছি যে সবাই একটা ভাইব্রেন্ট একটা মানে নন পলিটিক্যাল, হ্যাঁ, এটা এফবিসিসিআই চাই। নন পলিটিক্যাল অর্থ কি, এটা একটু যদি ব্যাখ্যা দিই, যে একজন ব্যবসায়ী উনি পলিটিক্স করতে পারেন, সেখানে আমি আসলে কোনো সমস্যা দেখি না। তার মানে তার এটা পার্সোনাল রাইট যে সে রাজনীতি করবেন, তার চয়েস, এবং উনি কোন দল করবেন সেটাও তার চয়েস। কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে যখন উনি রাজনৈতিক কর্মকর্তা একটা ব্যবসায়িক প্ল্যাটফর্মে এসে করেন বা দুইটাকে মানে আপনি একেবারে গুলিয়ে ফেলেন ওনার সুবিধা আদায় করার জন্য, ওনার রাজনৈতিক পরিচয়টা উনি ব্যবসায়িক ফায়দা নেওয়ার জন্য করেন, তখনই মানে আপত্তিটা ওঠে, তখনই এই মানে আমাদের যে হতাশাটা বাড়ে। এবং দ্যাটস হ্যাপেন ইন পাস্ট, হ্যাঁ, বিভিন্ন সময় এটা হয়েছে, এবং বড় বড় সংগঠনগুলো এতে আক্রান্ত হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসাটা দরকার, এবং আমি এতে মনে করি এতে সবার লাভ।
মানে সরকারের মানে সরকার তো রাজনৈতিক সরকারের একটা ইচ্ছা থাকতেই পারে যে, বা তাদের একটা লক্ষ্য থাকে যে সবাই তাদের সমর্থন করবে, সেটি কিন্তু তাদের কাজ। তারা কিন্তু চায় যে সবাই সমর্থন করুক, যার যার জায়গা থেকে সে সমর্থন করুক, সেটা রিক্সাওয়ালা হোক, সেটা গৃহিণী হোক, সেটা মসজিদের ইমাম হোক, মাদ্রাসার ছাত্র হোক, আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হোক, কিংবা ব্যবসায়ী হোক, সবাই তাকে সমর্থন করবে। এই চাওয়া তো আমি কোনো অন্যায় দেখি না। অন্যায়টা হয়ে যায় ওইখানেই যখন দুইটা প্রফেশন এক জায়গায় হয়ে যায়, যেটা আমি আগেও বললাম। এবং ব্যবসায়ী যদি তার জায়গাতে সে রাজনীতি করে, সে যদি তার ওই রাজনৈতিক প্ল্যাটফর্ম আর ব্যবসায়িক প্ল্যাটফর্মটাকে আলাদা রাখতে পারে, এবং সরকারও যদি ওই জায়গাটায় একটু সচেতন থাকে যে তার ওই ইয়েস বস মার্কার নেতার কোনো দরকার নাই, এটাতে আসলে সরকারের কোনো লাভ হয় না। আমরা বিগত দিনগুলোর যে রাজনৈতিক ফলাফল, সেখানে আমরা দেখেছি যে মানে ডিউরিং দ্য ক্রাইসিস এটা আসলে কোনো কাজে আসে না। মানে বরং মানে যিনি আপনাকে আপনার কাজের যিনি সমালোচনা করেন, মানে গঠনমূলক সমালোচনা করেন, তিনি আপনার প্রকৃত বন্ধু। যিনি আপনার সব কাজকে হ্যাঁ হ্যাঁ করছেন, তিনি মোটেও আপনার ভালো বন্ধু না। হ্যাঁ, তাকে আসলে আপনি বিপদের দিনে খুঁজেও পাবেন না। যতক্ষণ আপনি কাছ থেকে সে বেনিফিট পাবে, ততক্ষণ হ্যাঁ হ্যাঁ করে আপনাকে সবসময় একটু মানে মানে আপনার মনোরঞ্জন করে চলার চেষ্টা করবে, বিপদের সময় পাবেন না। এটাই দুনিয়ার নিয়ম, এটাই। সো ফলে সরকার যখন একটা গঠনমূলক সমালোচনা সেটা ব্যবসায়িক সংগঠনগুলো থেকে পায়, এবং সরকারের সেটা প্রত্যাশা করা উচিত, তাহলে কিন্তু সরকার তার পলিসিতে একটা কারেকশন আনতে পারে, তার যে অ্যাক্টিভিটিস সেইখানে সে একটা কারেকশন আনতে পারে। আর আপনি যদি সব কিছুতে হ্যাঁ হ্যাঁ করেন, তাহলে সরকারের ভুলগুলি ধরিয়ে দেবে কে? তার যে মানে ভুলগুলো, এখন কোনটা ভুল কোনটা সত্য সেটা তো কোনটা ঠিক আমরা জানি না, বাট আমার দৃষ্টিতে যেটা ভুল মনে হচ্ছে, আমি একজন ব্যবসায়িক নেতা হিসেবে, সংগঠনের প্রতিনিধি হিসেবে আমার উচিত, ওইটা আমার নৈতিক দায়িত্ব এবং আমার ওইটা কর্তব্য যে ওইটা হাইলাইট করা, সরকারের কাছে তুলে ধরা। তার মানে এটা না যে আমি আন্দোলন সংগ্রামে নেমে গেলাম প্রথম দিনে, আমার এটা হাইলাইট করা। এবং ব্যবসা বাণিজ্য করতে হলে আপনার সঙ্গে সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, কিন্তু আবার গঠনমূলক সমালোচনা করতে হবে। এই যে একটু দূরত্ব এবং সম্পর্ক ভালো রাখা, দুইটার একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা করাটা হয়তো একটু কষ্টকর হয়। হ্যাঁ, যে শুধুই দূরত্ব করলাম, যে যাই করেন মানে বিরোধী দলের মতন সবই আমরা বিরোধিতা করব, অথবা যা করছেন সবই ইয়েস 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 সরকারি দলের মানে একজন প্রতিনিধি হিসেবে, দুইটার কোনোটাই আমি সমর্থন করি না। আমার হলো যে আপনি একটা নিরপেক্ষ জায়গায়, ব্যবসায়িক সংগঠন একটা নিরপেক্ষ জায়গা আছেন, তাদের উনি নেতৃত্বে কে আছেন, কি পলিটিক্স করেন সেটা দেখার বিষয় না। ওই সংগঠনের কোনো পলিটিক্স থাকবে না, ওই সংগঠন থাকবে নিরপেক্ষ। তার কাছে যেটা ভালো মনে হয় সে অভিনন্দন জানাবে, যেটা মনে হয় যে না, সরকারকে এখানে আমার একটা সংশোধনী প্রস্তাব আছে যে আপনারা করছেন, বাট জিনিসটা একটু কারেক্ট করেন, বা কোনো পদক্ষেপ থাকবে যেটা আসলে আমাদের কাছে মনে হচ্ছে, অ্যাটলিস্ট মনে হওয়াটা বলা। আমার মনে হওয়া বলার মাধ্যমে কালকে সরকার তার অবস্থান পরিবর্তন নাও করতে পারে, সেটা তো সরকারের ডিসিশন। কিন্তু আমি আমার জায়গায় ফেয়ার থাকতে চাই, যে আমি যেটা ভালো মনে করছি না সেটা আমি অ্যাটলিস্ট ওইটা রেইজ করেছি। যেটা আমি মনে করেছি সংশোধন হওয়া দরকার, সেটা আমি সংশোধনের কথা বলেছি। যেটা আমি মনে করেছি ভালো, আমি সেটা ভালোর কথা বলেছি। এতে করে অ্যাটলিস্ট আমি দায়মুক্ত থাকতে পারবো। পরে আপনার মতো যারা থার্ড পার্টি, তারা আমাদের দিকে আঙুল তুলতে পারবেন না যে আমরা খারাপটাকে মানে হাইলাইট করি নাই, বা ভুলটাকে আমরা হাইলাইট করি নাই। সেই জায়গাগুলিতে হলে আমার মনে হয় এতে সরকারও উপকৃত হবে, সরকারও তার যে পলিসিগুলো নেয়, যে স্টেপসগুলো নেয়, সেগুলো রিভিজিট করার, রিথিঙ্ক করার একটা স্কোপ তারা পাবে। একটা জিনিস সেটা হচ্ছে যে একটু ছোট্ট করে জানতে চাই যে ডিসিপ্লিন আসা পুরো ব্যবসায়িক চর্চাগুলোতে, বিশেষ করে একটা অভিযোগ আপনি প্রায় শোনেন গণমাধ্যমে এরকম আসে, যে ধরেন নিত্যপণ্যের কথাই যদি বলি, যে সিন্ডিকেশন হয় রুট লেভেল থেকে সব পর্যায়ে নাকি সিন্ডিকেশন হয়। এই ধরনের যে মোটিভগুলো আছে বা অসাধু চক্রগুলো আছে, এদেরকে ডিল করার ক্ষেত্রে আসলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বা অন্যান্য যে চেম্বার বা অ্যাসোসিয়েশনগুলো আছে, তাদেরকে আর একটু ভাইব্রেন্ট বা অ্যাক্টিভ করা যায় কিনা? এটা অবশ্যই করা উচিত, এবং ওই ব্যবসায়ী সংগঠনগুলো তখনই এটাতে আরও ইফেক্টিভলি ভূমিকা রাখতে পারবে যখন তারা ওই সততার জায়গাটা, ওই স্বচ্ছতার জায়গাটা তারা আগে নিশ্চিত করতে পারবে। তখন কিন্তু উনি তার ওই ব্যবসায়ী মানে যেই সংগঠন যারা সিন্ডিকেটের সঙ্গে জড়িত, তারা যদি সরকারি দলেরও হয় বা তার যদি খুব কাছের লোকও হয়, তারা সমালোচনা করতে ভয় পাবে না। ওই ভূমিকাটাও ব্যবসায়ী সংগঠনকে রাখতে হবে। এবং এই সিন্ডিকেশন দূর করার জন্য অনেকগুলো জিনিস সরকারেরও খেয়াল রাখা দরকার, যে কিছু কিছু পণ্য আমরা দেখি যে 2-3টা কোম্পানির কাছে মানে একেবারেই মানে দায়বদ্ধ হয়ে আছে, যে তারা ছাড়া সাপ্লাই কিছু করতে পারে না, এবং তারা অনেক সময় নিজেরা ঐক্যবদ্ধ হয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, আমরা দেখেছি। এই ক্ষেত্রেও সরকারকে আর একটু কৌশলী কঠোর হওয়া দরকার, কারণ কঠোর হইতে গেলে আবার হিতে বিপরীত হয়, তারা সাপ্লাই বন্ধ করে জিনিসপত্রের দাম আরও বাড়িয়ে দেয়। আর আমাদের যে লোকাল যেই
মানে লোকাল যে প্রোডাকশন, কৃষি পণ্য বিশেষ করে, এগুলোর সাপ্লাই চেইনে যাতে কোনো রকম ডিস্টারবেন্স না হয়, পথে পথে চাঁদাবাজি, হ্যাঁ, মানে বাড়তি ভাড়া, এগুলোর কারণে একটা 10 টাকার সবজি কারণ বাজার পুষতে পুষতে এটা 40 টাকায় চলে আসে, আপনার হাতে পুষতে গেলে, আমার হাতে পুষতে গেলে এটা 60 টাকা হয়ে যায়। এরকম প্রতিবেদন আমরা কিন্তু অহরহই দেখি। হ্যাঁ, সো এই জায়গাগুলিতে আমার মনে হয় যে সরকারের মনিটরিং, ব্যবসায়ী সংগঠনের মনিটরিং, কিন্তু ব্যবসায়ী সংগঠন হচ্ছে কি, ব্যবসায়ী সংগঠন মনিটর করতে পারবে, উপদেশ দিতে পারবে, তার হাতে কিন্তু কোনো ক্ষমতা নাই। সো আমরা সরকারের সঙ্গে এখানে সহায়ক, এবং বিসিসিআর একটা মনিটরিং সেল আছে, যদিও খুব শক্তিশালী না, আমি গত কয়েকদিনে যা দেখেছি, কিন্তু এটাকেও আরও শক্তিশালী করা দরকার। এবং সেটা মানে এটার যে সাপোর্ট সরকার নিবে, সরকারও যদি ওইরকম একটা এক্সেস দেয়, যে ব্যবসায়ী প্রতিনিধি, এই ঢাকা চেম্বারেরও আছে আমার মনে হয়, তো একটা এক্সেস দেয় না, তার যে এনফোর্সিং এজেন্সি আছে তারা যৌথভাবে কাজ করবে, এটা করলে আমার মনে হয় যে বাজার ব্যবস্থা অনেক মনিটর করা দরকার। সবার আগে যারা ব্যবসায়ী, ব্যবসার সঙ্গে জড়িত, তাদের সততা, তাদের সদিচ্ছাটা কিন্তু সবার আগে দরকার। সবার আগে দরকার। একটা প্রসঙ্গ নিয়ে আসতেছি, তারপর আরেকটি বিরতি নিব। সেটা হচ্ছে যে এলডিসি গ্র্যাজুয়েশন 2026 সালে আমরা এলডিসি গ্র্যাজুয়েট হয়ে যেতে পারি, সেরকম একটা সম্ভাবনা আছে, আবার এটা পিছিয়েও যেতে পারে। তখন হয়তো আরও 3 বছর সময় পাওয়া যাবে, কিন্তু যখনই এলডিসি গ্র্যাজুয়েশনটা হবে, অর্থাৎ এটা এড়ানোর তো উপায় নেই। এরকম কথাও বিভিন্ন জায়গায়, ইউএসের একটা স্টাডিতে আমি দেখছিলাম যে বাংলাদেশের রপ্তানি 32% পর্যন্ত কমে যেতে পারে, এমন এক ধরনের আশঙ্কার কথাও কিন্তু বলা হয়েছে। সার্ভাইভাল স্ট্র্যাটেজি এই মুহূর্তে ব্যবসায়ীরা কি নিচ্ছেন, এক, দ্বিতীয়ত হচ্ছে এক ধরনের অল্টারনেটিভ মেকানিজম বলা হচ্ছে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা নিয়ে আমি বলছিলাম যে কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে, একটা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট হয়েছেও জাপানের সাথে। কিন্তু এভাবে আসলে সার্ভাইভ করা কতটা সম্ভব হবে? কারণ তখন তো তারাও তাদের প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে আসবে, এফটিএ হয়ে গেলে তখন কি হবে? ধন্যবাদ। এটা মানে প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এলডিসি গ্র্যাজুয়েশন মানে আমাদের মানে শিডিউল অনুসারে নভেম্বরে হয়ে যাওয়ার কথা, বাট সর্বশেষ তথ্য আমরা যতটুকু জানি, আশা করবার যথেষ্ট কারণ আছে যে এটা অ্যাটলিস্ট 2 বছর পিছিয়ে যেতে পারে। আমরা যে 3 বছর চাচ্ছি সেটা 3 বছর না হয়ে 2 বছরও হতে পারে, এরকমই আমি শুনেছি। যেহেতু আমি আই এম নট দ্য অথরিটি, আই এম নট কানেক্টেড উইথ দ্য অথরিটি, বাট যদি হয়েও যায় তারপর আমরা কিন্তু 3 বছর একটা সময় পাবো। মানে আমাদের যে সুবিধাগুলো আছে, মানে 3 বছর সময় পাবো। আমাদের যে প্রেফারেন্সিয়াল মানে অ্যাক্সেস আছে বিভিন্ন মার্কেটে, সেটা আরও 3 বছর বহাল থাকবে। আর যদি আমরা এখন আরও 2 বছর, আরও 3 বছর নিতে পারি, তাহলে ওই 3 বছরের সঙ্গে এই বছরগুলো আর যোগ হবে। সো এই জায়গাগুলিতে আমাদের, আমি বলবো যে আমরা কিন্তু এর আগে অনেক, এটা কিন্তু হঠাৎ করে চলে আসে নাই। 7-8 বছর আগে থেকে আমরা জানি যে আমরা 2026 সালে আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েট হব। এটা নিয়ে আমরা যত আনন্দ উৎসব করেছি তখন, হ্যাঁ, কিন্তু এটার পাশাপাশি যে প্রস্তুতি নেওয়ার কথা সেরকম কিছুই করি নাই। এটা না সরকারি পর্যায়ে না বেসরকারি পর্যায়ে, কোনো পর্যায়েই আসলে এটা মানে ঠিক প্রস্তুতি যেটা নেওয়া দরকার সেটা হয় না। আমি যদি বেসরকারি খাতে ধরি, এবং আপনি যে রপ্তানির কথা বলছেন, রপ্তানির প্রধানতম খাত পোশাক রপ্তানি, এইখানে যদি ধরেন, আমি বলবো যে পোশাক রপ্তানি খাত এলডিসি গ্র্যাজুয়েশন হলে যে চ্যালেঞ্জ হবে, তার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, এরকম কোনো প্রস্তুতি ঠিক আমার চোখে পড়ে নেই। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কোনো কারখানা হয়তো করতে পারে, কারণ তারা অনেকটা ভাবছেন যে আরও 3 বছর সময় আছে, আরও 4 বছর সময় আছে, আমার এত তাড়াতাড়ি এত হুতাশ হওয়ার কী আছে, এত হতাশ হবারও কিছু নাই, এত উতলা হবারও কিছু নাই, সেরকম একটা চিন্তাভাবনা থাকলেও থাকতে পারে। কিন্তু সেই চিন্তাভাবনাটা ভুল এই কারণে পৃথিবী আসলে অনেক দূরে এগিয়ে গেছে। আমরা আসলে একটা জায়গায় খুব মানে কি বলা যায়, আমরা খুব কমপ্লিসেন্ট হয়ে মানে আত্মতৃপ্তিতে ভুগছি। আমরা সেকেন্ড লার্জেস্ট, আমাদের লো প্রাইস সেগমেন্টে আমরা রপ্তানি করি, ওইটা কেউ ধরতে পারবে না পৃথিবী বা কোনো কিছু কারোর জন্য। লো প্রাইস সেগমেন্ট যখন আমরা করতাম না, তখন তো অন্য দেশ করতো। তা আমরা যদি না করতে পারি, অন্য আরেকটা দেশ করবে, বা অন্য আরেক দেশ যে প্রস্তুতি নিচ্ছে না, আমি হয়তো কারো নাম বললাম না, লো প্রাইস সেগমেন্টও আমাদের একটা বড় থ্রেট এখন আমাদের কাছে চলে আসছে, মানে ইটস ইন প্রসেস। সো আমাদের ঘুমিয়ে থাকার কোনো উপায় নেই, বা কমপ্লিসেন্ট হয়ে বসে থাকার কোনো উপায় নেই। পৃথিবীর যারা এখন রপ্তানি, আমি যদি ভিয়েতনামকে একটা এক্সাম্পল ধরি, যে তারা হচ্ছে গত 10 বছরে মানে অসম্ভব মানে উন্নতি করেছেন। তাদের ইনফ্রাস্ট্রাকচার কস্ট কম, তাদের শ্রমিকদের বেতন আমাদের চেয়ে অনেক বেশি, তারপরে কিন্তু তারা আমাদের চেয়ে এগিয়ে যাচ্ছেন। প্রতিদিনই আমাদেরকে তারা মানে কিছুটা হলেও পিছিয়ে রেখে যাচ্ছেন, এবং তারা অনেক ডেভেলপ করেছেন। এবং এই যে ভিয়েতনামকে আমরা যদি একটা মডেল হিসেবে আনতে পারি, এই ভিয়েতনামের যে R&D, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশান, প্রোডাক্টের কোয়ালিটি, হ্যাঁ, এটা আমাদের চাইতে আসলে অনেক উন্নত। আমরা ওইখানে পিছিয়ে আছি, মানে আমরা R&Dতে পিছিয়ে আছি। আমাদের প্রোডাক্ট উইদিন গার্মেন্টস, যেমন আমরা কটন বেসড প্রোডাক্ট নিয়ে এখনও পড়ে আছি।
মানে যেটা পলিয়েস্টার বেস বা আপনার ম্যানমেড ফাইবার বেস নানান রকম কম্বিনেশন আছে, ওই সমস্ত জায়গাগুলিতে আমরা অনেক পিছিয়ে আছি এবং মার্কেট ওই দিকে ডেভেলপ হচ্ছে। আমাদের ওইখানে এখন পর্যন্ত ডেভেলপমেন্টের সূচনাই হয় না আমি বলবো। সো ডেভেলপ করতে করতে ওই ভিয়েতনামের জায়গায় যেতে আমাদের অনেক সময় লাগবে, ততদিন কিন্তু পৃথিবী বসে থাকবে না। সো আমাদের প্রস্তুতির যে জায়গাটা, আমাদের প্রোডাক্টিভিটি মানে এই পোশাক খাতে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এইখানেও আমাদের খুব কাজ আছে, বাট ওইটা প্রয়োজনের তুলনায় কিছুটা অপ্রতুল আমার কাছে মনে হয়। সো আর সরকারের যেই মানে যে জায়গাগুলোতে আপনি ধরেন আমরা যখন একটা উন্নত বিশ্বের সঙ্গে যারা ডেভেলপ কান্ট্রি তাদের সঙ্গে মানে আমরা কম্পিট করব, তাদের মানে পোর্টে মানে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে কোনো কোনো জায়গায় একদিনেরও কম, 2 দিন 3 দিন। আমাদের এখানে জাহাজ আসলে আমরা ধরে রাখি যেদিন জাহাজ চিটংয়ে এসে পৌঁছবে বহির্নগরে, তার থেকে আমরা এখন পর্যন্ত 2 সপ্তাহ একটা থাম্ব রুল ধরে রাখি যে আমার মানে ফ্যাক্টরিতে আসতে 2 সপ্তাহ লাগবে। এটা হয়তো আমরা যাদের সঙ্গে কম্পিট করব ওই দেশের ওই মানে এলডিসি গ্র্যাজুয়েট হওয়ার পরে তাদের হয়তো 2 দিন লাগে, 3 দিন লাগে। এই যে আমাদের 11-12 দিনের একটা গ্যাপ যদি আমরা কমাইতে না পারি, এটাও আন্তর্জাতিক বাজারে একটা অনেক বড় বিষয়। আপনি যদি সাপ্লাইয়ের ক্ষেত্রে ধরেন আপনি 10 দিন 11 দিন, এমনিতে আমরা আরেকটা জায়গায় পিছিয়ে আছি মানে ভৌগোলিক অবস্থানের কারণে। আমাদের এখান থেকে ডিরেক্ট ভ্যাসেল এখন পর্যন্ত আমরা যাই না। আমাদের জাহাজ আগে মানে আমাদের যে প্রধান বাজার, এই বাজারগুলোতে যেতে হলে আগে জাহাজকে ম্যাপের নিচের দিকে যেতে হয়, তারপর ওইখান থেকে আবার উপরে উঠতে হয়। সো আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম, চায়না ইন পার্টিকুলার এবং আপ টু সাম এক্সটেন্ট ইন্ডিয়া, এদের কাছে আমরা এই শিপিং টাইমে আমরা 2 থেকে 3 সপ্তাহ পিছিয়ে আছি এবং ওই যে টার্ন অ্যারাউন্ড টাইমের 2 সপ্তাহ, সব মিলিয়ে আমরা কিন্তু মানে একটা অর্ডার যদি একটা বায়ার ভিয়েতনাম বা চায়নাতে প্লেস করে এবং একই সময় আমার কাছে প্লেস করে, আমার অর্ডারটা তার কাছে গিয়ে পৌঁছবে 1 থেকে 1.5 মাস পরে। এবং ওইখানে এবং বায়ার সবসময় চেষ্টা করে যে কত দেরি করে অর্ডারটা প্লেস করা যায়, কারণ অর্ডার প্লেসমেন্ট থেকে তার হাতে পণ্য আসা পর্যন্ত সময়টা যত কমাতে পারবে উনি মার্কেটকে তত ভালো স্টাডি করতে পারবেন। ধরুন এখনই তার জন্য ফোরকাস্ট করা যে মানে 2027-এর সামারে কী ধরনের প্রোডাক্ট চলবে, তারা কিন্তু এখন ফোরকাস্ট করছে। এই ফোরকাস্টটা যত সে পরে করবে তার ফোরকাস্টটা তত বেশি সে কারেক্ট করতে পারবে, এটা তারা মনে করে। ফলে এই যে লেট অর্ডার যেগুলো বায়ার যেগুলো লেট করে অর্ডার দিতে পারে, একটু ফ্যাশনেবল আইটেম একটু আগে অর্ডার দেয় যেগুলো একদম ভেরি বেসিক আইটেম, ওইখানে তারা বাংলাদেশকে প্লেস করে। কিন্তু এই সমস্ত কারণে যে আমাদের মানে ভৌগোলিক কারণে এবং আমাদের পোর্ট এফিসিয়েন্সির কারণে ইনএফিসিয়েন্সির কারণে আমরা আমাদের কম্পিটিটর থেকে 4 থেকে 5 সপ্তাহ পিছিয়ে আছি। আবার এই যে আমাদের ডিরেক্ট ভেসেল না থাকার কারণে জাহাজ ভাড়া মানে একটা চায়না থেকে একই জিনিস নিতে বা পণ্য ভিয়েতনাম থেকে একই পণ্য নিতে যে ভাড়া তাকে দিতে হয়, তার চেয়ে দ্বিগুণ ভাড়া আমার এখান থেকে বাংলাদেশ থেকে নিলে তাকে দিতে হয়। এই যে বাড়তি খরচ, বাড়তি সময়, এগুলো আমাদেরকে মানে ক্ষতিগ্রস্ত করছে এবং সরকারের এগুলো আমাদের এই ডেভেলপমেন্টটা এনশিওর করতে হবে যাতে আমরা আমাদের উন্নত দেশগুলোর সঙ্গে কম্পিট করতে পারি। উন্নত দেশগুলোতে ব্যাংক ইন্টারেস্ট রেট বিলো 5%, আমাদের ব্যাংক ইন্টারেস্ট রেট 14-15%-এর মতো। এখন 14-15% ইন্টারেস্ট নিয়ে আপনি যারা 4-5% ইন্টারেস্টে লোন পাচ্ছে তাদের সঙ্গে আপনি কীভাবে কম্পিট করবেন? সো এরকম আরও অনেক জায়গা আছে যেখানে আমাদের ব্যাপক প্রস্তুতির দরকার আছে। প্রস্তুতিগুলো এখন পর্যন্ত মানে মানে কাগজে কলমে বেশি সীমাবদ্ধ, বাট আমি মাননীয় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইদানিং ঘন ঘন আমার আলাপ হওয়ার সুযোগ হয়েছে বর্তমান পজিশনের কারণেই হোক। তো উনি আমাকে আশ্বস্ত করেছেন যে এইবারের প্রস্তুতি ওনারা যেটা নিচ্ছেন এটা খুবই মানে টাইম ওরিয়েন্টেড, টার্গেট ওরিয়েন্টেড, যে 2 মাসে একটা টার্গেট থাকবে, ওই টার্গেট অ্যাচিভ করা। সো ইট সাউন্ডস ভেরি গুড। মানে আমি আশা করতে চাই যে প্রস্তুতি নেওয়াটা আমাদের জন্য এখন খুব বেশি দরকার। আর এফটিএটাও একটা প্রস্তুতির অংশ, এটারও বিকল্প নাই। তাদের পণ্য নিয়েও আমাদের আসবে, সেটা একটা চ্যালেঞ্জ, সেটা রাজস্ব আহরণের জন্য চ্যালেঞ্জ। আমাদের যারা লোকাল ইন্ডাস্ট্রি তাদের কোয়ালিটি মানে আন্তর্জাতিক মানে করার, সেটাও কিন্তু একটা প্রস্তুতি। আপনি যখন গ্লোবালাইজেশনে যাবেন, সো আপনি নিজেকে আর খুব বেশি প্রোটেক্টেড অবস্থা রাখতে পারবেন না, যে আপনি শুল্ক বাড়িয়ে দিয়ে যে আপনি অন্য দেশের পণ্য আনাটা নিরুৎসাহিত করা, সেগুলো খুব বেশি দিন আর চলবে না, খুব বেশি দিনে সার্ভাইভ করা যাবে না। আমরা এই সময়টা সাধারণত র্যাপিড ফায়ার প্রশ্ন করি, ইয়াংদের পাঠানো প্রশ্ন, তারা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাই, কিন্তু র্যাপিড ফায়ার মানে একটু দ্রুত উত্তর দিতে হবে, কিন্তু আপনি কিছুটা সময় হয়তো পাবেন ভাবনার জন্য। প্রথম প্রশ্ন করতে চাই, 1 নাম্বার, তারা জানতে চায় ব্যবসার এত ব্যস্ততার মধ্যে স্বস্তি কোথায় পান? স্বস্তি কোথায় পাই? স্বস্তি মানে নিজের মতো করে কিছু সময় বের করি এবং আমার পছন্দের জিনিসগুলো আমি তখন উপভোগ করার চেষ্টা করি। 2 নাম্বার, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে শক্তিশালী দিক আর সবচেয়ে দুর্বল দিক?
বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে শক্তিশালী যেগুলো এর মানব সম্পদ। আবার যদি বলেন দুর্বল দিকেও মানব সম্পদ, কারণ মানব সম্পদটা যতটা প্রশিক্ষিত হওয়া দরকার ছিল ততটা প্রশিক্ষিত না আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে। ওকে, 3 নাম্বার, বিদেশি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের কোন দিকটির ব্র্যান্ডিং এই মুহূর্তে সবার আগে করা উচিত? বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ডিং অ্যাজ এ হোল, যে মানে আমাদের একটা দুর্বল ব্র্যান্ডিং আছে, যে বাংলাদেশকে হলেই সবাই নানান রকম একটা সমস্যা সংকুল একটা দেশ হিসেবে চিহ্নিত করে। এখান থেকে বেরিয়ে আসার জন্য একটা ব্র্যান্ডিং করা দরকার। আমরা একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করেছিলাম, যে গ্রিন ফ্যাক্টরির একটা ব্র্যান্ডিং, এরকম, বাট ব্র্যান্ডিংটা খুব বেশি দূর আগায় নাই। সো আমাদের যেইখানে যেই জায়গা থেকে পারা যায় এটা পজিটিভ ব্র্যান্ডিং করা দরকার। এটা খুবই একটা জায়গায় করলে হবে না, এটার সব জায়গাতেই দরকার। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, আগামীতে কোন অঞ্চলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি দেশের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে? এটা আমি মনে করি ইউরোপিয়ান ইউনিয়ন, কারণ এটা অনেক বড় বিশ্লেষণের দরকার, কিন্তু এখানে দরকার। আর যদি কখনো সম্ভব হয়, যুক্তরাষ্ট্র। ওকে, 5 নম্বর প্রশ্ন, দক্ষ কর্মীকে কোম্পানিতে ধরে রাখার চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হচ্ছে মানে তার জন্য একটা মানে সুষ্ঠু পরিবেশ দেওয়া, শুধুমাত্র বেতন না, ভালো পরিবেশ নিশ্চিত করা, যে তার দক্ষতা অনুযায়ী, তার অভিজ্ঞতা অনুযায়ী, তার প্রত্যাশা অনুযায়ী একটা সামগ্রিক পরিবেশ দেওয়া, সেটা একটা চ্যালেঞ্জ। এবং আরেকটা যেটা চ্যালেঞ্জ, সে একটা দক্ষ কর্মীর মার্কেট ডিমান্ড অনেক হাই থাকে, তখন আবার তাকে ধরে রাখাটা অনেক সময় চ্যালেঞ্জিংও হয়, যে আপনি আপনার কাঠামোটা আপনি পরিবর্তন করতে পারেন না একজনের জন্য, এটাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় অনেক সময়। 6 নম্বর প্রশ্ন, কর্মীর ভিতরে কোন পরিবর্তন দেখলে তাকে আপনি আর প্রতিষ্ঠানে রাখেন না? আমার কাছে নিয়মানুবর্তিতা হচ্ছে একেবারে মানে জিরো টলারেন্স ইস্যু আর কি, যে কেউ যদি, আর এরপর হচ্ছে তার সততার বিষয়টা। কিন্তু আমি সততার আগেও নিয়মানুবর্তিতা, একটা লোক ডিসিপ্লিন কিনা, তার কাজের প্রতি সে ডিভোটেড কিনা, সেটা আমার কাছে নাম্বার 1। ওকে, পরের প্রশ্ন 7 নম্বর, কিভাবে নতুন লিডারশিপ তৈরি করা যায়? লিডারশিপ তৈরি করার ব্যাপার হচ্ছে কি, আমি এটা কোনো প্রোগ্রাম করে আসলে লিডারশিপ তৈরি করা যায় না। আমি বিশ্বাস করি লিডারশিপ একটা একটা সেলফ মোটিভেটেড জিনিস। হ্যাঁ, আপনি হয়তো বিভিন্ন কোর্স করতে পারেন বাট আপনার লিডার হওয়ার আগ্রহ থাকতে হবে, কারণ লিডার হওয়ার ভিতরে চ্যালেঞ্জ আছে অনেক। হ্যাঁ, আপনি ওই চ্যালেঞ্জটা নিতে চান কিনা সেটা আগে আপনাকে ডিসাইড করতে হবে। ওকে, পরের প্রশ্ন, আপনার কাছে টাকার সংজ্ঞা কি? টাকার সংজ্ঞা হচ্ছে যে আপনার আপনার পারচেজ পাওয়ার, যে আপনার কাছে কিছু জিনিস কেনার ক্ষমতা আছে, সেটা নোটে হোক, এখন কার্ডও আপনার টাকা। সো এটি টাকা, যে আপনি আপনার প্রয়োজন মেটাতে পারেন, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। ওকে, 9 নম্বর প্রশ্ন, ব্যবসায়ীদের নেতা হবার বড় বিপদ কি? বড় বিপদ হচ্ছে যে কোনো জায়গায় নেতা হওয়ার সবচেয়ে বড় বিপদ হচ্ছে আপনি মানে হাজারো রকম সমালোচনা আপনাকে সবসময় মানে মানে খুঁজে বেড়াবে আর কি। সো এটা একটা। আবার আরেকটা হচ্ছে যে প্রত্যাশা থাকে অনেকের। বাংলাদেশে আজকের অনুষ্ঠানে যে আমরা আলোচনা করলাম, যে অনেকেই মনে করেন যে নেতার কাছে গেলেই হয়তো প্রবলেমে সলভ হয়ে যাবে, উনি একটা সলিউশন দিতে পারবেন। সো এইখানে এটা একটা বড় চ্যালেঞ্জ, যে সকলের প্রত্যাশা এই বাংলাদেশের মতো সে জায়গায় একজন নেতার পক্ষে মানে সম্ভবই অসম্ভব। জি, 10 নম্বর প্রশ্ন, র্যাপিড ফায়ারের লাস্ট প্রশ্ন, এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন রাজধানীর বাইরে নতুন কোনো একটি অঞ্চলে বড় শিল্পের কেন্দ্র তৈরি করার দায়িত্ব আপনাকে দেয়া হলো, আপনি কোন এলাকায় যেতেন এবং কি ধরনের শিল্প গড়ে তুলতেন? এটা আমি 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 মানে উত্তরবঙ্গকে হয়তো বেছে নিতাম, একেবারে র্যাপিড আনসার এরকম। আমি হয়তো এটা গবেষণা করে, এটা মানে এটার কারণ হচ্ছে যে ওই এলাকায় সম্ভাবনা অনেক, ওই এলাকায় শিল্প কারখানা এখন অনেক কম, কানেক্টিভিটি ভালো, যমুনা সেতু আছে, কানেক্টিভিটি ভালো, এবং মানুষজন ওইখান তুলনামূলকভাবে সরল, এবং ওইখানে কৃষি ভিত্তিক মানে কৃষি পণ্য ভিত্তিক যেগুলো অ্যাগ্রো বেসড অনেক ইন্ডাস্ট্রি বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে, যেটা এখন আনট্যাপ বলে আমরা মনে করি। সেই জায়গাতে একটা মানে আমরা ওইখানে আমরা তৈরি পোশাক নিয়ে না গিয়ে ওইখানকার যে স্ট্রেংথ কৃষি পণ্য, সেই কৃষি পণ্য ভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলাটা হয়তো আমি মনে করি হয়তো ইনস্ট্যান্ট প্ল্যান, এরকম আরও গবেষণা করলে প্ল্যান চেঞ্জ হতে পারে। খুবই কার্যকর প্ল্যান হবে যদি এটা করা যায়। আমরা নিজেরাও যখন যাই, এটা আমি ব্যক্তিগতভাবে খুব ফিল করি যে উত্তরাঞ্চলকে আরেকটু কাজে লাগানো উচিত। র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ইয়াং জেনারেশন বাংলাদেশে সার্ভাইভ করতে পারবে কিনা, থাকতে পারবে কিনা, কাজ করতে পারবে কিনা, সামনে আসলে ইনভেস্টমেন্ট যদি কমিয়ে যায় তাদের কতটা নতুন কাজের সুযোগ তৈরি হবে, সব কিছু নিয়ে তারা কনফিউজ। দুটি প্রশ্ন একসাথেই করতে চাই, ইয়াং জেনারেশনকে এই মুহূর্তে কী বলে গাইড করবেন? দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের ওভারঅল ইনভেস্টমেন্ট সিনারিওকে আপনি 10 বছর পরে কোথায় দেখেন? আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে ইয়াং জেনারেশনের দুটো জিনিস। একটা হলে আপনি উদ্যোক্তা হতে পারেন, যেটা সবাই বলেন তরুণ উদ্যোক্তা হওয়ার জন্য, যে আপনি চাকরি না খুঁজে আপনি নিজে চাকরি দেন।
সো এটাতে অনেক চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অনিশ্চয়তা। আপনি যখন উদ্যোক্তা হবেন, অনিশ্চয়তা হচ্ছে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। কারণ আপনি যখন চাকরি পাবেন, আপনার মাস শেষে বেতন যাই হোক, আপনার রিটার্নটা কিন্তু গ্যারান্টেড। কিন্তু আপনি যদি উদ্যোক্তা হন, যত বড় উদ্যোক্তাই হন আপনি, যত বড় ব্যবসা নিয়ে, আপনার বাবার অনেক টাকা আছে বা বড় ভাইয়ের কাছে অনেক টাকা আছে, আত্মীয় বন্ধু কাছে অনেক টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, ওই ব্যবসা আপনাকে পরের মাসে 10,000 টাকা রিটার্ন নাও দিতে পারে। ইউ ক্যান ফেস লস। সো এই যে উদ্যোক্তা হওয়ার একটা বড় চ্যালেঞ্জ আছে, কিন্তু ওইখানে আপনার স্বাধীনতা আছে, আপনার চিন্তাভাবনা প্রয়োগ করার অনেক বেশি জায়গা আছে যখন আপনি উদ্যোক্তা হবেন। এবং আমি একটা জিনিস বলতে চাই, শুধু আমি যারা একটু সাহসী, মানে আপনি সাহস তো ওভারনাইট ইচ্ছা করলে যে ভাই আমি কালকে থেকে সাহসী হয়ে গেলাম, এটা হবে না। আপনার ওই সাহস নেওয়ার, ওই চ্যালেঞ্জ নেওয়ার যাদের ভিতরে সক্ষমতা, মানসিক সক্ষমতা আছে, তারা উদ্যোক্তা হতে পারেন। সবাই উদ্যোক্তা হলে আবার চাকরি করবে কে? হ্যাঁ, তো আবার একটা গ্রুপ যারা এই সাহস পাবে না, অবশ্যই পাবেন যে 10 জনের ভিতরে আপনি 5-6 জন পাবেন যে তারা ওই ঝামেলা যেতে চায় না, তারা বিশেষ পরীক্ষা দিয়ে নিজের জীবনকে এক পরীক্ষা দিয়ে গ্যারান্টেড করতে চায়। হ্যাঁ, সো বা অন্যভাবে যে কোনো জায়গায় চাকরি করে তারা মানে মাস শেষে নিশ্চিত জীবনযাপন করতে চায়। তো ওই নিশ্চিত জীবনযাপন একটা সীমাবদ্ধতা আছে, আপনার বেতন খুব বেশি বাড়বে না। উদ্যোক্তা হলে আপনার অনিশ্চয়তার ভিতরে আপনার ভালো হওয়ার অনিশ্চয়তাটাও কিন্তু অনেক আছে। ওইখানে আপনি ভালো হওয়াটা অপরিসীম, আপনি অনেক ভালো করতে পারেন একজন চাকরিজীবীর চাইতে, অন্যদেরকে ছাড়িয়ে যেতে পারেন। এই সাহসটা যাদের আছে তারা উদ্যোক্তা হবেন। এবং আমি একটা কথা সংক্ষেপে বলতে চাই, উদ্যোক্তা হতে হলেই যে আপনাকে বিরাট পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে হবে ব্যাপারটা তাও না। আমি আমার নিজের জীবনে, আমি গল্প বলছি না, শুধু এটুকু বলতে চাই, আই স্টার্টেড উইথ নো মানি ইন মাই লাইফ। একেবারে বা খুবই সামান্য টাকা নিয়ে আমার ব্যবসায়িক জীবন শুরু হয়েছে। এবং আপনি যদি, আমি নিজেকে মোটেও সফল দাবি করি না, বাট যদি অনেক বড় সফল ব্যবসা আমি যাদের জানি, তারাও কিন্তু বেশিরভাগ অল্প পুঁজি দিয়ে শুরু। খুবই অল্প পুঁজি দিয়ে তারা শুরু করেছেন। হ্যাঁ, আমি একটা কোম্পানির নাম নাই বলে যদি স্কোয়ার গ্রুপের কথা ধরেন, তাদের শুরুটাও কিন্তু একেবারে, যিনি স্যামসন এইচ চৌধুরী ছিলেন, আমি ওনার জীবন কাহিনী জানি। হ্যাঁ, উনি খুবই অল্প পুঁজি দিয়ে কিন্তু ব্যবসা শুরু করেছেন। আজকে তারা মেবি দ্য নাম্বার 1 ইন বাংলাদেশ। সো এগুলি অনুপ্রেরণার জায়গা যে আপনাকে আইডিয়াটা সেইভাবে করতে হবে। এবং যারা ব্যবসা করবে তাদের আরেকটা জিনিস, ওভারনাইট আপনি কোটিপতি হবেন এই চিন্তা থাকলে ব্যবসা না আসাই ভালো। ব্যবসা আসলে হলে আপনাকে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করে বড় হতে ওইটা মাথায় নিয়ে করতে হবে। তারপরে যদি আপনার লাক ফেভার করে, আপনার প্ল্যানটা যদি ক্লিক করে, আপনি হয়তো অনেক তাড়াতাড়ি উঠবেন। সব ব্যবসায়ীর মানে উত্থানটা একরকম হয় না। ঠিক 1 মিনিটে 10 বছর পরে ইনভেস্টমেন্ট সিনারিও কেমন দেখেন? 10 বছর পরে ইনভেস্টমেন্ট সিনারিওটা আমরা প্রত্যাশার জায়গাটা তো অনেক ভালো দেখতে চাই। ইনভেস্টমেন্ট সিনারিও বাংলাদেশে আমরা যেটা আলোচনায় বলেছি, হিউজ পটেনশিয়াল আছে বিভিন্ন কারণে, যার জন্য বিদেশিরা এখানে আসছেন। কিন্তু আমাদেরকে যদি এই 10 বছর অনেক সময় টু এনশিওর যে মানে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, টু এনশিওর পলিটিক্যাল স্টেবিলিটি, টু এনশিওর মানে ভাইব্রেন্ট ব্যাংকিং সিস্টেম, টু এনশিওর ভেরি মানে পারফেক্ট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান। সো সেই জায়গাটা আমরা প্রত্যাশা করি যে পলিটিক্যাল যে লিডারশিপ আছেন তারা আমাদেরকে সেই দিকে গাইড করবেন। এবং আমরা যারা ব্যবসায়ী আছেন, আপনার সাংবাদিক আছেন, অন্য যেখানে আছেন, তাদের গাইডেন্স অনুযায়ী তারা যদি সঠিক পথ দেখায়, পুরো জাতি ওই 10 বছর পরে সেই জায়গায় পৌঁছতে পারবে, এই বিশ্বাস আমার আছে, এই পটেনশিয়াল আমার আছে। আমরা অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক প্রতিকূলতা পেরিয়ে কিন্তু বাংলাদেশ আজকে এই জায়গায় এসেছে অর্থনৈতিকভাবে। আমাদের চলার পথ কখনই মসৃণ ছিল না। সো আগামী 10 বছরে আমরা যদি একটু পরিকল্পনা করে এগোতে পারি, একটু দেশপ্রেম নিয়ে আগাতে পারি, নিজের স্বার্থটাকে একটু পিছনে রেখে, আমরা ওই জায়গায় পৌঁছানোটা মোটেও অসম্ভব কিছুই না। আমরা তেমনটি আশা করি। জনাব ফজলুল হক, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশের অর্থনীতি না সবসময় পারিপার্শ্বিকতার সাথে রেসলিং করেছে, কুস্তি খেলেছে আমি বলি, এবং এর পেছনে সবচেয়ে বড় যে শক্তি, যাদের শক্তিটা সবচেয়ে বেশি ব্যয় হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের উদ্যোক্তা বা ব্যবসায়ীরা। তাদেরকে এই এফোর্টটা নিতে হয়েছে, ওই প্রেশারটাকে ডিল করে তাদেরকে সামনে এগিয়ে যেতে, এগুলোকে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হয়েছে। যেটি ফজলুল হক বলছিলেন যে ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে চলার পথটা কখনোই বাংলাদেশে মসৃণ ছিল না, কিন্তু এত বছর পরে এসে, স্বাধীনতার 55 বছর পরে এসে এখন বোধহয় কিছুটা মসৃণ করার সুযোগ আছে। কারণ এখন কম্পিটিশনটা এখন শুধু নিজের সাথে নিজেদের না, বিদেশিদের সাথেও সামনে আসলে কম্পিট করতে হবে, এবং এই বাস্তবতা থেকে আমরা এড়িয়ে যেতে পারবো না। কাজে এখন আর ভয় পেলে ধীরে চলো নীতিতে এগিয়ে গেলে চলবে না, আমাদেরকে আসলে সত্যিকার অর্থে লড়াইটাতে মাথায় নামতে হবে, এবং সেজন্য নিজেদের কোয়ালিটি স্ট্যান্ডার্ড ডেভেলপ করা জরুরি। এগুলো তখনই সম্ভব হবে যখন আমাদের দেশে ব্যবসায়ীদের যে সহায়ক পরিবেশ দেওয়া দরকার সেটি তারা পাবেন, এবং দ্বিতীয়ত হচ্ছে যারা পলিসি মেকার তারা ব্যবসায়ীদের সিচুয়েশনগুলো বুঝবেন, ব্যবসায়ীদেরকে আসলে সমস্ত নীতি নৈতিকতার মেনে চলে দেশের স্বার্থে কাজ করতে হবে, তাহলেই বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে। আশা করি যাদের যেখান থেকে কন্ট্রিবিউট করা দরকার তারা সেটি করবেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।